আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। পশ্চিমাদের সাইজ করতে কোমর বেঁধে নেমেছে ইরান, উত্তর কোরিয়া। চিন্তায় ঘুম হারাম যুক্তরাষ্ট্র, ন্যাটোর। রাফায় হামলা করলে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি বাইডেনের। সিএনএনকে যা বললেন মার্কিন প্রেসিডেন্ট। নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের একটি অংশ দখল ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের। সেনাবাহিনীর কাছে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে মারদাঙ্গা জবাব দিলেন পাক ক্যাপ্টেন ইমরান খান। ভারতে হিন্দু জনতার সংখ্যা কমেছে 8%, বাড়ছে মুসলমানদের সংখ্যা। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চীন ও রাশিয়ার মতো পরাশক্তির বাইরে বর্তমানে আমেরিকার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়া এবং মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস ও সম্ভাব্য পরমাণু শক্তিধর দেশ ইরান। চলমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে তেহরান ও পিয়ংইয়ং উভয়ই যুক্তরাষ্ট্র বিরোধী নীতি নিয়ে চলছে। এমন পরিস্থিতিতে দুই দেশের সামরিক জোট নিয়ে বেশ শঙ্কিত ন্যাটো। শুধু তাই নয়, এই দুই দেশের পরমাণু কৌশল নিয়েও বিস্তর আলোচনা চলছে পশ্চিমা দেশগুলোর মধ্যে। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্ব রাজনীতিতে মার্কিন প্রভাব মোকাবেলায় নিজেদের মধ্যে পরমাণু ও ড্রোন বিষয়ক তথ্য বিনিময় করছে ইরান ও উত্তর কোরিয়া। পাশাপাশি বিশ্ব রাজনীতিতে নিজেকে প্রাসঙ্গিক করে তুলতে রাশিয়া ও চীনের বাইরে নতুন মিত্র খুঁজছে উত্তর কোরিয়া। ফলে মধ্যপ্রাচ্যের প্রবল মার্কিন বিরোধী দেশ ইরানের উপর বিশ্বাস ও আস্থা রাখতে চাইছেন কিম জং উন। সিওলে ইউনিভার্সিটি অফ নর্থ কোরিয়া স্টাডিজের অধ্যাপক কিম সুং কিয়ং জানান, উত্তর কোরিয়া মনে করেছে আমেরিকার বিরোধিতা ও ইরানের পাশে দাঁড়ানোর একটা ভালো সুযোগ তাদের সামনে এসেছে। পাশাপাশি তেহরানের কাছে অস্ত্র ও সামরিক প্রযুক্তি বিক্রি করার একটা সুযোগও পাওয়া গেছে বলে মনে করছে পিয়ংইয়ং। আর ইরানের তেলের খনিজ সুবিধা তো সোনার উপর সোহাগা কিম জং উনের জন্য। দুই দেশের উপরই পশ্চিমা নিষেধাজ্ঞা রয়েছে, যার মধ্যে কিছুটা আর্থিক সুবিধা পেতে চাইছে উত্তর কোরিয়া। গত এপ্রিলে ইরানে একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য আর্থিক প্রতিনিধি দল পাঠিয়েছিল উত্তর কোরিয়া। এর আগে 2019 সালে একই ধরনের প্রতিনিধি দল পাঠায় পিয়ংইয়ং। এসব সফরে দুই দেশের মধ্যে কোনো সমঝোতা হয়েছে কিনা তা নিয়ে দুই দেশই মুখ বন্ধ রেখেছে। তবে সামরিক প্রযুক্তি, পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে কথা হয়েছে বলে জল্পনা চলছে। ট্রয় বিশ্ববিদ্যালয়ের সিল ক্যাম্পাসের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ড্যানিয়েল পিংস্টন জানান, তেহরান ও পিয়ংইয়ং এর মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক আছে। দুই দেশই যুক্তরাষ্ট্র বিরোধী। অতীতে উত্তর কোরিয়া ইরানকে পরমাণু প্রযুক্তি দিয়েছে। অনেকের মতে এখন উত্তর কোরিয়া নিজেরা যেসব অস্ত্র তৈরি করছে তা ইরানকে দিতে পারে। পরমাণু পরীক্ষা থেকে পাওয়া তথ্য তারা ইরানকে দিতে পারে। তারা মহাকাশ প্রযুক্তিও দিতে পারে। এছাড়া দুই দেশই ড্রোন প্রযুক্তি নিয়ে উৎসাহী। এর বাহিরে উত্তর কোরিয়ার কাছে ইরান থেকে তেল পাওয়াটাও খুব জরুরি। গাজায় 34,000-এরও বেশি নিরীহ ফিলিস্তিনিকে হত্যায় ইসরায়েলকে শক্তি জুগিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এখন রাফায় অবস্থানকারী ফিলিস্তিনি শরণার্থীদের জন্য মানবিকতার বুলি প্রকাশ করলেন। গতকাল বুধবার তিনি জনসম্মুখে ঘোষণা দেন, ইসরায়েলি যদি রাফায় অভিযান চালায় তাহলে যুক্তরাষ্ট্র তাদের কোনো অস্ত্র সরবরাহ করবে না। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনিদের গাজা উপত্যকার বেশিরভাগই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আগেই। এখন বাকি রয়েছে অবরুদ্ধ এই ভূখণ্ডটির রাফা শহর। তবে লাখ লাখ ফিলিস্তিনির আশ্রয় স্থল হয়ে ওঠা ওই শহরে বড় ধরনের হামলার বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়। যদি হামাসের সঙ্গে চুক্তি হোক বা না হোক, ইসরায়েল রাফাতে হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এমন অবস্থায় রাফায় হামলা করলে ইসরায়েলে কিছু অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গাজার রাফা শহরে বড় ধরনের স্থল অভিযান শুরু করলে যুক্তরাষ্ট্র দেশটিতে কিছু অস্ত্র সরবরাহ করা বন্ধ করে দেবে। সাক্ষাৎকারে তিনি বলেন, যদি তারা রাফাতে যায় আমি সেসব অস্ত্র আর সরবরাহ করব না যা রাফার বিষয়ে ঐতিহাসিকভাবে ব্যবহার করা হয়েছে। অবশ্য মার্কিন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট বলেছেন, ইসরায়েলকে নিরাপদ রাখার বিষয়টি নিশ্চিত করার কাজ চালিয়ে যাবেন তিনি। বিবিসি বলছে, দৃঢ় এবং সোচ্চার মার্কিন বিরোধিতা সত্ত্বেও ইসরায়েল রাফাতে বড় আকারের আগ্রাসন চালানোর জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে। দক্ষিণ গাজার ঘনবসতিপূর্ণ এই অংশটি ভূখণ্ডে হামাসের শেষ প্রধান শক্ত ঘাঁটি। কর্মকর্তা সতর্ক করে
বলেছেন, এই শহরে বড় ধরনের কোনো অভিযান চালানো হলে তা ব্যাপক বেসামরিক হতাহতের কারণ হতে পারে। সিএনএনকে দেওয়া প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, আমরা অস্ত্র এবং আর্টিলারি শেল সরবরাহ করতে যাচ্ছি না। তিনি বলেন, আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার যুদ্ধকালীন মন্ত্রিসভাকে স্পষ্ট বলেছি, যদি তারা জনবহুল এলাকাগুলোতে অভিযান চালায় তাহলে তারা আমাদের সমর্থন পাবে না। নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের একটি অংশ দখল করেছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। রাজধানীতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের একদিন পর বুধবার ক্যাম্পাসের একটি অংশ দখলের ঘটনা ঘটল। পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিক্ষোভ থামাতে বলেনি। এর আগের রাতে দাঙ্গা পুলিশ একটি বুলডোজার ব্যবহার করে ক্যাম্পাসে বিক্ষোভকারীদের দেওয়া ব্যারিকেডগুলো ভেঙে দিয়েছিল। ওই সময় আরেকটি ক্যাম্পাস থেকে 169 জনকে আটক করা হয়। মধ্যরাতের ঠিক পরে একটি বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছিল, সোমবার থেকে প্রতিবাদ করা শিক্ষার্থীদের সঙ্গে বসে তারা একটি সমাধান খুঁজে পেতে চায়। বিক্ষোভ ও সংঘর্ষের কারণে ক্যাম্পাস ভবনের যথেষ্ট ক্ষতি হয়েছে। রয়টার্স জানিয়েছে, শিক্ষার্থীরা ইসরায়েলের সাথে একাডেমিক সম্পর্কের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। একই সঙ্গে তারা গাজা যুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রতিক্রিয়ার নিন্দা করেছে। এদিকে কারাবন্দী পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান দেশটিতে 9 মের ঘটনার জন্য ক্ষমা চাওয়ার সেনাবাহিনীর দাবি প্রত্যাখ্যান করেছেন। গত বছর তাকে গ্রেফতারের পরপরই দেশটিতে ছড়িয়ে পড়া সহিংস বিক্ষোভে তার দলের কোনো দায় নেই বলেও মন্তব্য করেছেন তিনি। বুধবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপচারিতায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বলেন, আমি কেন ক্ষমা চাইব, বরং আমার কাছে ক্ষমা চাওয়া উচিত। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে 9 মের সহিংস বিক্ষোভে জড়িতদের ক্ষমা চাওয়ার এবং কোনো সংলাপে বসার আগে নৈরাজ্যের রাজনীতি পরিহার করার আহ্বান জানান। ইমরান খান বলেন, আমাকে যখন প্রধান বিচারপতির সামনে হাজির করা হয় তখন আমি 9 মের ঘটনা জানতে পারি। আমি এই ঘটনার নিন্দা জানিয়েছিলাম। সংলাপকে ক্ষমা চাওয়ার সঙ্গে যুক্ত করে আইএসপিআর মহাপরিচালকের বিবৃতির কথা উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, আপনারা যদি কথা বলতে চান তাহলে বলবেন না। আমি পাকিস্তানের স্বার্থে সংলাপের কথা বলছি। খান বলেন, তিনি কোনো চুক্তি করতে আগ্রহী নন বা দেশ ছেড়ে বিদেশে পালাতেও চান না। ভারতে হিন্দু জনতার সংখ্যা কমেছে 8%। সেই সময়ে বেড়েছে সংখ্যালঘু তথা মুসলমানদের জনসংখ্যা। নির্বাচন চলাকালীন এই রিপোর্ট প্রকাশ করল ভারতের প্রধানমন্ত্রী আর্থিক উপদেষ্টা পরিষদ। 1950 থেকে 2015 পর্যন্ত জনসংখ্যার ভিত্তিতেই এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। কেবল ভারত নয়, এই সময়সীমার গোটা বিশ্বের জনসংখ্যার তথ্য নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে প্রধানমন্ত্রী উপদেষ্টা পরিষদ। সেখানে দেখা যাচ্ছে 65 বছরে ভারতে হিন্দুদের সংখ্যা বেশ অনেকটাই কমে গিয়েছে। 1950 সালে ভারতের নাগরিক ছিলেন 84% হিন্দু, কিন্তু পরের 65 বছরে ছবিটা বেশ পাল্টে গিয়েছে। 2015 সালে 78% হিন্দু বসবাস করছেন ভারতে। এই 65 বছরে ভারতের সমস্ত ধর্মীয় সংখ্যালঘুদের বৃদ্ধি হয়েছে বলে জানানো হয়েছে ওই রিপোর্টে। 1950 সালে সেই সময়ে ভারতে ছিলেন 9.84% মুসলিম। মুসলিমদের সংখ্যা প্রায় 40% বেড়েছে 65 বছরে। 2015 সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতের জনসংখ্যার 14.15% মুসলিম। শিখ জনসংখ্যা 1.24% থেকে বেড়ে হয়েছে 1.85। বৃদ্ধির হার 6.58%। এছাড়া খ্রিস্টান জনসংখ্যা 5.38% বৃদ্ধি পেয়েছে। 2015 সালের পরিসংখ্যান বলছে ভারতে খ্রিস্টান জনসংখ্যার হার 2.24 থেকে 2.36% হয়েছে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। পশ্চিমাদের সাইজ করতে কোমর বেঁধে নেমেছে ইরান, উত্তর কোরিয়া। চিন্তায় ঘুম হারাম যুক্তরাষ্ট্র, ন্যাটোর। রাফায় হামলা করলে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি বাইডেনের। সিএনএনকে যা বললেন মার্কিন প্রেসিডেন্ট। নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের একটি অংশ দখল ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের। সেনাবাহিনীর কাছে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে মারদাঙ্গা জবাব দিলেন পাক ক্যাপ্টেন ইমরান খান। ভারতে হিন্দু জনতার সংখ্যা কমেছে 8%, বাড়ছে মুসলমানদের সংখ্যা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।